নিষেধাজ্ঞায় কর্মহীন উপকূলের জেলেরা এক সপ্তাহ মেলেনি সরকারি সহায়তা, বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে মৎস্য বিভাগ। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে ক্যান্সার, বেলে সব রোগের চিকিৎসা এমবিবিএস ডক্টর ছাড়াও ব্যবহার করেন সাংবাদিক পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। গরমের শুরুতেই তীব্র পানি সংকটে ঝালকাঠি পৌরসভার ৩,০০০ বাসিন্দা। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ, শিগগিরই ব্যবস্থার আশ্বাস। নেই কোল্ড স্টোরেজ, তার উপর ক্রেতার সংকট, উঠছে না খরচের টাকাও। আলু উৎপাদন করে বিপাকে বরগুনার চাষি, নির্বিকার কৃষি বিভাগ। এবং কুয়াকাটা সৈকতে বালু ভর্তি জিও ব্যাগ যেন দুর্ঘটনার ফাঁদ। জেগে ওঠা ভাঙা চোরা অবকাঠামোর আঘাতে গোসলে নেমে আহত হচ্ছেন পর্যটক, দ্রুত অপসারণ দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। এক সপ্তাহেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে নানা সংকটে তারা। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় কবে নাগাদ সরকারি প্রণোদনা পাবে তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। অপূর্ব রিপোর্ট। নিষেধাজ্ঞায় 15 এপ্রিল থেকে কর্মহীন সমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত ভোলার 65,000 জেলে জাল নৌকা মেরামত করে সময় পার করছেন তারা। তবে আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় নানা সংকট দেখা দিয়েছে এসব জেলে পরিবারে। 65 দিন যে আমরা যে অভিযানটা পালন করি, এটা তো আমাদের জেলেরা তো অনেক কষ্টে থাকে। জেলেদের জন্য যে সমস্ত প্রণোদনা এবং বরাদ্দ করছে, জেলেদের বরাদ্দটা আমাদের জেলা ব্যক্তি নিষেধাজ্ঞার এক সপ্তাহ পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পাননি বরগুনার সমুদ্রগামী প্রায় 27,000 জেলে। ঘাটে জাল নৌকা রেখে বেকার সময় পার করছেন পটুয়াখালীর প্রায় 47,000 জেলে। চলতি বছর সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণে জর্জরিত তারা। এছাড়াও রয়েছে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপ। এক সপ্তাহ আমরা জাল পাওয়া বন্ধ করছি, এই এক সপ্তাহ পরিমাণ আমরা এখন পর্যন্ত চালটা পাইতেছি না। কিস্তিলারাই খারাইতে যে টাকা ধরেন, টাকা আমরা পাবো, আমরা তো এই ব্যবসা করি, ব্যবসায় পাইনি। করুণ দশা বরিশালের জেলে পল্লীতেও। এই যেমন জোসনা বেগম ভাত রান্না করছেন, কিন্তু এর সঙ্গে খাবেন কি সেই প্রশ্ন তুলে চুলার লাকড়ি, তেল, নুন কেনার অর্থ সংকটের আক্ষেপ তার। পানিটা বাদে সবই কেনা লাগে, কেউ এসে আমাকে এখানে খোঁজ খবরও নেয় না যে আমরা খাইয়া থাকি না খেয়ে থাকি। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় সরকারি প্রণোদনার বিষয়টি নিশ্চিত করতে পারেননি স্থানীয় মৎস্য বিভাগ। কোনো উপজেলায় 1 মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, কোনো উপজেলায় 2 মাসের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাসে 40 কেজি করে, 58 দিনে 77 কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন ও ভোলার দৌলত খানে আছেন নাসিরউদ্দিন লিটন। শুরুতেই যাচ্ছে জাবিরের কাছে। জাবির, নিস্তব্ধ মৎস্য অবতরণ কেন্দ্র, নেই ক্রেতা বিক্রেতার হাকডাক। এই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। তো গত 15 এপ্রিল থেকে শুরু হয়েছে ইলিশ শিকারে সামুদ্রিক যে নৌযান, ইলিশ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা, যেটি এর পূর্বে ছিল 65 দিনের নিষেধাজ্ঞা। অর্থাৎ 58 দিনের নিষেধাজ্ঞা করা হয়েছে ভারতের সঙ্গে মিল রেখে। আর এই নিষেধাজ্ঞা চালু করার কারণে কিন্তু এই মুহূর্তে পটুয়াখালীর উপকূলের জেলেরা বেকার হয়ে পড়েছেন। সকল জেলে কিন্তু ঘাটও নোঙর করে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র একেবারেই জেলে শূন্য, মৎস্যজীবী শূন্য এবং ক্রেতা বিক্রেতা কেউই কিন্তু নেই। মূলত মাছ শিকারে যে নিষেধাজ্ঞা, সামুদ্রিক মাছের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণেই এই চিত্র দেখা যাচ্ছে। আর এ কারণেই কিন্তু পটুয়াখালীর উপকূলের যে লাখো জেলে তারা সকলেই বেকার রয়েছেন এবং পরিবার পরিজন নিয়ে সকলেই কিন্তু খেয়ে না খেয়ে দিন পার করছেন। এটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেটি হচ্ছে জেলেদের জন্য হতাশার বিষয়, সেটি হলো জেলেরা বেকার। এই সময় সরকারের কাছ থেকে যে প্রণোদনা পাওয়ার কথা ছিল, প্রতি বছর এই প্রণোদনা দেওয়া হয়ে থাকে, সেটি হলো 86 কেজি করে চাল দেওয়া
দেওয়া হয়ে থাকে 2 মাসের জন্য, সেই চাল কিন্তু এখনো পর্যন্ত বিতরণ করা হয়নি। অর্থাৎ নিষেধাজ্ঞার প্রায় 1 সপ্তাহ হয়ে গেলেও এই চাল কিন্তু এখনো পর্যন্ত বিতরণ করা হয়নি, যার কারণে জেলেরা হতাশার মধ্যে রয়েছেন। শুধু এবছরই নয়, প্রতি বছরই আমরা দেখি নিষেধাজ্ঞা যখন শুরু হয় শুরুর দিকে চাল বিতরণ না করে এটি একেবারে মাঝামাঝি অবস্থায় কোনো সময় শেষের দিকেও নিয়ে যায়। সেক্ষেত্রে এই যে সরকারের প্রণোদনাটা, এই প্রণোদনাটা যে লক্ষ্যে দেওয়া হয় সেই লক্ষ্যে আসলে কাজে আসে না। এবং জেলেরা বলছেন যে তারা ঠিক সময় খাদ্য সহায়তা না পাওয়ার কারণে অনেকেই কিন্তু ঝুঁকি জেনেও আইনের ফাঁদি পা দিচ্ছেন। অর্থাৎ জেলেদের যে জীবিকা, সেই জীবিকা যদি সুরক্ষা না হয় সেক্ষেত্রে আইনের ফাঁদে তারা জেনে বুঝেই কিন্তু পা দেন, পেটের দায়েই কিন্তু তারা আইনের ফাঁদে পা দেন। তো পটুয়াখালী জেলায় প্রায় 69,000 নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও কিন্তু 1.5 লাখ জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিবন্ধিত জেলেদের জন্যই কিন্তু 86 কেজি করে চাল, আর নিবন্ধনের বাইরে যে সকল জেলে রয়েছেন তারা কিন্তু একেবারে সব ধরনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। আমরা এতটুকুই ছিল আমাদের কাছে পটুয়াখালীর মহিপুর থেকে জেলেদের খবর। আমরা চলে যাব ভোলাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই আবার শুরু হয়েছে 15 এপ্রিল থেকে সমুদ্রগামী জেলেদের জন্য 58 দিনের নিষেধাজ্ঞা। অর্থাৎ নদী ছেড়ে যে সমুদ্রে গিয়ে মাছ ধরে যে তারা জীবিকা নির্বাহ করবে সেই সুযোগ ভোলার জেলেদের নেই। প্রায় 2 মাসের সাথে আরও 58 দিন যুক্ত হয়ে ভোলার জেলেরা প্রায় 2 লক্ষাধিক জেলে এখন মূলত সম্পূর্ণ কর্মহীন অবস্থায় রয়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী আসলে ভোলায় 3100 সমুদ্রগামী ট্রলার রয়েছে, যার সাথে জড়িত রয়েছে 65,000 জেলে। গত 15 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা শুরু হলেও আমরা জেলেদের সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত জেলেদেরকে সরকার যে খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল সেইগুলো এখন পর্যন্ত বরাদ্দ হয়নি এবং জেলা পর্যায়ে আসেনি। জেলেদের দাবি যে তারা এই নিষেধাজ্ঞাকালীন সময় যে সম্পূর্ণ কর্মহীন অবস্থায় রয়েছে তাদেরকে তাদের পরিবারের প্রয়োজনে আসলে সরকারি সহায়তাটা এখনই পাওয়া জরুরি বলে তারা আসলে জানিয়েছেন। আমরা যদি এখানকার চিত্রটা বলি, আসলে দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া এবং সমুদ্র মিলে বছরের 3 দফায় প্রায় 4 মাস নিষেধাজ্ঞা থাকেন। প্রথম নভেম্বরে 15 থেকে 20 দিন থাকে মা ইলিশ রক্ষা, তারপরে মার্চ এপ্রিল 2 মাস চলেন জাটকা সংরক্ষণ, এরপরে সমুদ্রে বিগত বছরে ছিল 65 দিন, সেটা এবার 58 দিনে এনেছে। আসলে একই সাথে জেলেদের মতো এমন কর্মহীন অবস্থায় বছরে প্রায় 4 মাস কর্মহীন অবস্থায় অন্য কোনো পেশাজীবীদের থাকতে হয় না। এই দীর্ঘ সময় যারা কর্মহীন থাকে তাদেরকে সরকার যে খাদ্য সহায়তা দেয় সেই সহায়তাটি নিয়েও নানা রকম অভিযোগ আছে। তারপরেও কর্মহীন জেলেদের দাবি তাদের জন্য সরকার যে সহায়তা দেয় সেটা যেন অভিযানের শুরুতেই তাদেরকে বিতরণ করা হয়। তো এ ছিল আমার কাছে দৌলত খান মাছঘাট থেকে কর্মহীন জেলেদের সর্বশেষ খবর। মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ভোলা থেকে সহকর্মী নাসির উদ্দিন লিটন এবং এর আগে পটুয়াখালী থেকে শিকদার জাবির হোসেন। এ বিষয়ে আমরা একটি আলোচনা দেখব। আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালের মৎস্য ভবনে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত আছেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে আলোচনায়। আচ্ছা, প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে এবারই প্রথম দেশের সমুদ্র সীমায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা। এ বিষয়ে আমরা আমাদের সহকর্মীদের বিস্তারিত তথ্য শুনছিলাম তাদের কাছ থেকে। সেখানকার জেলেদের কি অবস্থায় দিন কাটাচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বরিশাল বিভাগের যিনি দায়িত্বে রয়েছে, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তার যিনি দায়িত্বে রয়েছে জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রশ্ন যেটি হচ্ছে, আপনার এখানে কয় লাখ জেলে রয়েছে এবং এই জেলেদের জন্য কি কি সহযোগিতা করবেন আপনারা? এই 58 দিনের যে নিষেধাজ্ঞা চলছে এই সময়টা তারা সহযোগিতা কি পাবে, কি পাওয়ার কথা রয়েছে? ধন্যবাদ আপনাকে। এই যে 58 দিন গত 15 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 11 জুন পর্যন্ত এই 58 দিন নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কোনো রকমের জলযান, নৌযান, সামুদ্রিক জলসীমায় কোনো ধরনের মাছ আহরণ করতে পারবে না। এই পর্যায়ে জেলেদের জন্য, যেহেতু তারা বেকার হয়ে যাবে এবং তারা অলস সময় কাটাবে, তাদের জন্য আর্থিক বিভিন্ন
সহায়তা কল্পে যেমন ভিজিএফ দেওয়া হয়, তো ভিজিএফের পরিপত্র আমরা পাইনি। গত বছর এখানে 65 দিন নিষেধাজ্ঞা ছিল, 65 দিনের নিষেধাজ্ঞার জন্য তাদেরকে 86 কেজি ভিজিএফের চাল তাদেরকে পার হেড দেওয়া হয়েছে। এইবার সম্ভবত এটাকে আরও বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি সরকারের কাছে। তো আমরা হিসাব করে দেখেছি এই 58 দিনের জন্য তাদের আসে 77 কেজি সামথিং আসে। তো পরিপত্র যেহেতু পাইনি, যেহেতু আমরা এটাকে 90 কেজি করার জন্য সরকারের কাছে, মানে এখন পর্যন্ত আপনার 57 বা 77 কেজি যে চাল দিবেন সেটি চিঠি চালাচালির মধ্যে আছে। দিবেন কবে? এক সপ্তাহ তো পার হয়ে গেল। এই যে এক সপ্তাহ পর্যন্ত তারা কি খেয়ে খাচ্ছে, আপনারা কি খোঁজ নিতে পেরেছেন তাদের? ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এটা এই সপ্তাহে বা আগামী এই কয়েকদিনের ভিতরে যাতে চলে আসে, এই জন্য আমরা ঢাকায় কথা বলছি এবং আমরা চিঠিও দিয়েছি। আপনারা ঢাকায় যে কথা বলছেন, এই কটি দিন তারা খাবে কি করবে, তারা টাকা পাবে কোথায়? এটা ঠিক কথা বলছেন, কিন্তু এই কয়েকদিনের জন্য হয়তো তারা একটু কষ্ট পাবে, কিন্তু আমরা অচিরেই বা আমরা খাদ্যশস্যটা যাতে তারা তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করতেছি। তাড়াতাড়ি তো চেষ্টা করছেন, কিন্তু সেই সাথে সাথে বিষয়টা কি এমন কি না যে আপনারা আসলে খাদ্য সহায়তা না দিতে পারায় অনেকেই অসৎ পথ অবলম্বন করছে, কেউ জাল নিয়ে তো নদীতে নামছে, এবং আমরা এই সংবাদও পাচ্ছি যে আপনাদের উপর হামলা চালানো হচ্ছে। মেহেন্দিগঞ্জ হিজলাতে হামলা চালানো হয়েছে, আপনাদের কর্মকর্তারা আহত হয়েছে। এটা ইলিশের নিষেধাজ্ঞার সময় এই ঘটনাগুলি ঘটেছে, তখন জেলেরা খুব অ্যাগ্রেসিভ ছিল। আমরা তাদেরকে বিভিন্ন সময় মোটিভেট করেছি, তাদের জনসচেতনতা, তাদেরকে মৎস্য সম্পদ রক্ষার জন্য তাদের বিভিন্নভাবে তাদের মোটিভেট করা হয়েছে তাদেরকে। কিন্তু পেটের ক্ষুধা কি আসলে এই মোটিভেশনালে কি হবে? এক সপ্তাহ পার হয়ে গেল, আপনি এখন পর্যন্ত সুনিশ্চিত না কবে দিতে পারবেন তাদের খাদ্য সহায়তা। শুধু খাদ্য সহায়তা না, সাথে সাথে তাদের আর্থিক সহায়তাও তারা দাবি তুলেছেন। আমরা এই যে ইলিশের সময় বিভিন্ন ব্যান পিরিয়ডের সময় তাদেরকে আর্থিক সহায়তা তো দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ওই যে অন্যান্য উপকরণ যেমন গরু বাছুর তারা যাতে একটা কিছু করে খেতে পারে, সেই ব্যবস্থাও তাদেরকে করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা বুঝতে পেরেছি আপনারা অনেক কিছু দেবার চেষ্টা চালাচ্ছেন। জেলে হতে গেলে পর তাদের টাকা দিয়ে জেলে হতে হয়, প্রকৃত জেলেরা জেলে কার্ড পায় না, এই অভিযোগও আছে। এইগুলো আসলে আছে, অভিযোগ আছে, কিন্তু আমরা চেষ্টা করি শতভাগ যাতে যে প্রকৃত যারা জেলে তাদেরকে যাতে আমরা খাদ্যশস্যটা পৌঁছাতে পারি, আপ্রাণ আমরা এটা চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে অনেকগুলো তথ্য আমাদেরকে জানানোর চেষ্টা করলেন। আসলে তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না কবে জেলেরা চাল পাবে বা খাদ্য সহায়তা পাবে, তবে দ্রুততম সময়েই যেন জেলেরা খাদ্য সহায়তা পায়। এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, যে বাকি 58 দিনের আগেই যেন খাদ্য সহায়তা পায়, সেই দাবিটি কিন্তু আসলে জেলেরা করছে এবং সরকারি কর্মকর্তারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে সেই দাবিটি তুলছেন। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। আমরা সরাসরি সেই আলোচনায় ছিলাম। বিভাগীয় সময় আরও থাকছে। আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যের শীতল পাটি, বিকল্প ভাবনায় ফিরিয়ে আনার উদ্যোগ, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের আশ্বাস ডিসিকের। পরিচয় দেন এমবিবিএস ডক্টর। একটু দুটি নয়, জ্বর, ক্যান্সার, হৃদরোগ সহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই। শুধু ডক্টরই নয়, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুরে সনদবিহীন অভিযোগ ওঠা এমবিবিএস ডক্টর দাবিদার রেজাউল করিমের কথা। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপু জানাচ্ছেন বিস্তারিত। এমবিবিএস পেটের ভিতরে কি হয়েছে দেখছো? রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই। বিল ধরান 1500 টাকা। পেটের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন। বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা,
যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ, এমবিবিএস সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এইচএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে, এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এটা কোনো ধরনের কোনো বৈধতা নেই এইসব প্রতিষ্ঠানে। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের না একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে, অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। আমি একজন নার্স, অনেক আজে বাজে এসএমএস করছে যেগুলো মুখে বলার মতো না। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। আমি এমবিবিএস ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গরমের শুরুতেই ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। ঘটিবাটি কিংবা কলস নিয়ে এভাবেই লাইনে পানির জন্য দীর্ঘ অপেক্ষা, কিন্তু মিলছে না পানি। ঝালকাঠি পৌরসভার কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, কৃষ্ণকাঠি, গরুধাম সহ বিভিন্ন এলাকার প্রতিদিনের চিত্র এমনই। প্রায় 2 বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই এমন ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। বর্তমানে গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ার পর পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা জানান, দিনের বেশিরভাগ সময়ই পানি পাওয়া যাচ্ছে না। রাতে কয়েক ঘন্টার জন্য পানি সরবরাহ করা হচ্ছে। এতে খাওয়া, গোসল, রান্নাবান্না সহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দায়ী করে কর্তৃপক্ষ নিজেদের গাফলতিকে আড়াল করছে বলে অভিযোগ তাদের। পানিতে এত কষ্ট করতে আসি, মানে কর মতন না। আমরা দুপুর হয় সকাল থেকে একটা রাত 12টা পর্যন্ত পানিই পাই না। ঘরের জীব, মেয়ে, ছেলে মেয়ে সব বয়স্ক মানুষ সব নদীতে গোসল করার লাগে, কোনো টাইমে পানি পায় না। শ্বাস গেলে পানির বিল টাকা তো ঠিকই দেই, অথচ আমরা পানির কষ্ট হতে ভোগ করি। গভীর নলকূপ স্থাপন করে আমাদের পৌরবাসীর পানির দুর্ভোগ থেকে মুক্তি দান করুন। তবে পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। ঝালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, 7 টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে। তাছাড়া আরও 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক 8,500, এর মধ্যে 3,000-এর বেশি গ্রাহক তীব্র পানি সংকটে। সময় সংবাদ, ঝালকাঠি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর সরকারি ব্রজবহন কলেজের সামনে মানববন্ধন করে বিএম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল। শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। আবহাওয়ার পরিবর্তনের কারণে পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসাধীন অবস্থায় এরই মধ্যে মারা গেছেন এক নারী। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময়ে বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। মেঝে কিংবা বারান্দা কোথাও নেই তিল ধারণের ঠাঁই। ডায়রিয়ায় আক্রান্ত রোগীতে ঠাসা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল।
গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 40 জন। রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুফিয়া বেগম নামে এক নারী। শয্যার তুলনায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। সেবা যত্ন পাই না, 30 পাই না, নামায় বেড নাই, কোনো কিছু নাই, নোংরা পরিবেশ, কিছু পাই না। এইভাবে মানুষের কিভাবে চিকিৎসা দেয়? আমরা তো পরশুদিন আইছি, এখন পর্যন্ত ডাক্তার কোনো দেখাই হয় না। এই অবস্থায় সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। খেয়াল রাখতে হবে যে দোকানে যেন সবসময় খাবার ঢাকা থাকে, তার উপর মাছি বসতে না পারে, ধুলাবালি না যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলেই কিন্তু আমরা এই ডায়রিয়ার প্রকোপটাকে কমাতে পারব। বর্তমানে হাসপাতালটি ডায়রিয়া ওয়ার্ডে 20 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 88 জন রোগী। এছাড়া জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 200 জনেরও বেশি। সময় সংবাদ, পটুয়াখালী। আলু আবাদ করে বিপাকে বরগুনার কৃষকরা। পাথরঘাটায় নষ্ট হচ্ছে কয়েক হাজার মেট্রিক টন আলু। জেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকায় এবং ক্রেতা সংকটে সংরক্ষণ কিংবা বিক্রি করতে পারছেন না কৃষক। আবার পাইকাররা যে দাম বলছেন উঠছে না খরচের টাকাও। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। গোয়ালঘর, বাড়ির উঠান, পুকুরের পাড়, সর্বত্রই আলুর স্তূপ। অর্থ খরচ করে মাথার ঘাম মাটিতে ফেলে উৎপাদিত আলু এখন গলার কাটায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটায়। কৃষকরা জানান, চলতি বছর আলুর বীজের দাম বেশি ছিল। এছাড়াও সার ও কীটনাশকের দামও বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আবাদে ব্যয় হয়েছে বেশি। ফলন ভালো হলেও এখন ক্রেতার অভাবে আলু বিক্রি করতে পারছেন না তারা। উপজেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকায় আলু সংরক্ষণও করতে পারছেন না তারা। দু একজন ক্রেতা যারা আসছেন তারা আলুর যা দাম বলছেন উঠছে না খরচের টাকাও। এমন অবস্থায় চোখের সামনেই আলুতে পচন ধরেছে। আলুতে যে দাম নেছে এখন আলু বেচতে পারি না। প্রায় 10টা গ্রামে আলু এইভাবে নষ্ট হয়ে যেতেছে। এই আলু এই গ্রামে সব জায়গায় বাড়ি বাড়ি গরু ঘরে, মানে সব ঘরে আপনি সব জায়গায় ভরা। আলু দিয়ে আমরা বিপদে পড়ছি, আলু কি করা যাইবে? কৃষি বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে পাথরঘাটায় একটি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেননি তারা। মূল সমস্যা হচ্ছে যে সংরক্ষণাগার, কৃষকদেরই সংরক্ষণের নিজস্ব ব্যবস্থাপনায় রাখতে হবে। কোল্ড স্টোরেজের জন্য আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন সময়, এবং তার আশ্বাস দেওয়ার পরে এখন অদ্যাবধি আসলে কোনো ধরনের পদক্ষেপে আমাদের কাছে দৃশ্যমান না। চলতি বছর জেলায় 942 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে 23,525 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগের সময় আরও থাকছে। আভিজাত্য নিয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে বরিশালের মিয়াবাড়ির মসজিদ। নান্দনিকতা দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থী। সংরক্ষণে উদাসীনতার অভিযোগ। কুয়াকাটা সৈকতে ভাঙন রোধে ফেলা বালু ভর্তি জিও ব্যাগ পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। অন্যদিকে সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। এ কারণে গোসলে নেমে প্রায়ই আহত হচ্ছেন পর্যটকরা। দ্রুত এসব অবকাঠামো অপসারণের দাবি তাদের। সাগরকন্যা কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই সৈকতে, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই এখন আতঙ্কের নাম বালু ভর্তি জিও ব্যাগ। সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল এসব ব্যাগ, কিন্তু বালু সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে। জমেছে শ্যাওলা, তৈরি হয়েছে গর্ত, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। জ্বরের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না। গোসলে নেমে হাত পা কেটে যাচ্ছে পর্যটকের। শ্যাওলা পড়া যে বিচের পাটটা, এটা কিন্তু খুব রিস্কি। ছোট বাচ্চারা থাকে, তারা অনেক সময় মা বাবার কাছ থেকে আলাদা হয়, আলাদা হলে তখন একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর আসলেই একটা বরাদ্দ তৈরি হয়, প্রকল্প তৈরি হয়, এটা ভাগবাটোয়ারা, এটা বিচ রক্ষার আসলে পারফেক্ট একটা না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত একটি অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙন রোধে নতুন করে জিও ব্যাগ ও জিও টিউব বসানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো জিও ব্যাগ সরানো হবে। সমুদ্র সৈকত স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটি ডিপিপি আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে দাখিল করেছি। বাজেট পেলে স্থায়ী প্রতিরক্ষা কাজ আমরা হাতে নেব। 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের শহর কুয়াকাটাকে 1998 সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়। সাগরকন্যা কুয়াকাটা তার সৌন্দর্যে মুগ্ধ করছে যুগ যুগ ধরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য আজ
হারাতে বসেছে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কুয়াকাটা হারাতে পারে তার পর্যটন সম্ভাবনা। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। শীতলপাটি রক্ষায় বিকল্প ভাবনা নিয়ে কাজ করে সফল পিরোজপুরের কাউখালী উপজেলার পাটি কারিগর সজল দে। তার দেখানো পথে শীতলপাটির বহুমুখী পণ্য তৈরি করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে শত শত পরিবারের। এবার তা সম্প্রসারণে সরকারি প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের দাবি কারিগরদের। সজল দে পিরোজপুরের কাউখালী উপজেলার শীতলপাটি কারিগর। বাবার কাছেই তার হাতে খড়ি। একসময় এক একটি পাটি বিক্রি করতেন 3 থেকে 5 হাজার টাকায়, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে। শীতলপাটি কদর হারালেও বহুরূপে সাজিয়ে তৈরি করছেন গৃহস্থালীর নানা পণ্য। বানানো হচ্ছে পাখির বাসা, টিস্যু পেন্সিল বক্স, ল্যাম্পশেড, ডাইনিং টেবিলের ম্যাট সহ সাজসজ্জার নানা উপকরণ। টোটাল মিলে আমার মনে করেন 40-50টা আইটেম আমি তৈরি করি। হারিয়ে যেতে বসা শীতলপাটি রক্ষায় সজলের বিকল্প ভাবনায় তৈরি হয়েছে শত শত মানুষের নতুন কর্মসংস্থান। এবার সরকারি প্রশিক্ষণের দাবি তাদের। অনেক কিছু আমরা এগুলা বানাই দেখি, এতে ভালো লাভজনক। যদি সরকার আমাকে সাহায্য করতো, বিনা সুদে কিছু লোন টোন দিত, তাহলে আমরা একটু উপকার হইতো আমাকে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত শীতলপাটি নির্ভর শিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস বিসিকের। বিসিক সবসময় তাদেরকে পৃষ্ঠপোষকতা করে আসছে। বিসিকের কাছে আসলে তারা সহজ শর্তে স্বল্প সুদে এই ঋণ সহায়তা পেতে পারে। শীতলপাটি দিয়ে 40 থেকে 45 রকমের শোপিস তৈরি করেন কাউখালী উপজেলার কয়েকশো পরিবার। সময় সংবাদ, পিরোজপুর। অনুকূল আবহাওয়া আর উন্নত বীজে পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। দামও বেড়েছে। এবার কম খরচে বেশি লাভ হওয়ায় খুশি কৃষকরা। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। মাঠের পরে মাঠ, পাকা মুগ ডাল যেন বিস্তীর্ণ সবুজের বুকে কালো সোনার হাতছানি। আবহাওয়া ভালো থাকায় এই ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী অঞ্চলের কৃষকরা। এবার জেলায় 70 মণ পর্যন্ত ফলন মিলেছে 1 একর জমিতে। প্রতিমনের দাম পড়ছে 4000 থেকে 4200 টাকা, যা গত বছরের চেয়ে 200 থেকে 400 টাকা বেশি। ফলন যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। চাষের সেই 10-12 টাকা উঠে আবার 50-60 টাকা লাভ হবে। বাম্পার ফলনে এবার পটুয়াখালীতে মুগ ডালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। মাঠে ফসলের অবস্থাও খুবই ভালো, অত্যন্ত চমৎকার। আবহাওয়া অনুকূলে ছিল, আশা করা যাচ্ছে ফলন ভালো হবে। এবছর পটুয়াখালী জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,114 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 20,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, পটুয়াখালী। মুঘল আমলে তৈরি বরিশালের মিয়াবাড়ির মসজিদ নান্দনিক স্থাপত্য শৈলীতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সংরক্ষণে উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। কবে প্রতিষ্ঠা হয়েছে তার সঠিক কোনো দিনক্ষণ পাওয়া যায়নি, তবে মুঘল আমলেই তৈরি হয়েছিল বলে ধারণা বরিশালের মিয়াবাড়ি জামে মসজিদটি। শত প্রজন্ম ধরে টিকে থাকা মসজিদের সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে আগতদের মাঝে। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুরের নান্দনিক রূপৌষর্য এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। 3 গম্বুজ বিশিষ্ট এখানে ছোট বড় 20টি মিনার। সবচেয়ে বড় গম্বুজের ভেতরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য। নামাজ আদায়ের পাশাপাশি মক্তবে পাঠদান চলে কুরআনের পাখিদের। এসে অনেক ভালো লাগছে আর জায়গাটা অনেক সুন্দর। এর কারুকাজ মানে অসাধারণ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে ইতিহাস ঐতিহ্য ধরে রাখার চেষ্টার কোনো ত্রুটি নেই তাদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মসজিদটি সংস্কার করা হয় এবং আমরা এটাকে নিয়মিত তত্ত্বাবধান করার জন্য আমি নিয়মিত পরিদর্শনও করে থাকি। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা, তবে শুক্রবার জুম্মায় বেশি ভিড় হয় মানুষের। হাতেমালি কলেজ থেকে মাত্র 9 কিলোমিটার দূরত্বের অবস্থান। স্থানীয়দের দাবি, ইসলামের ইতিহাস ঐতিহ্য সুমহান মর্যাদা রক্ষায় এই মসজিদটি আরও ভূমিকা রাখতে পারে যদি সরকার এর সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নেয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিষেধাজ্ঞায় কর্মহীন উপকূলের জেলেরা 1 সপ্তাহেও মেলেনি সরকারি সহায়তা। বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে মৎস্য বিভাগ। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা
যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে ক্যান্সার, মেলে সব রোগের চিকিৎসা। এমবিবিএস ডক্টর ছাড়াও ব্যবহার করেন সাংবাদিক পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এবং গরমের শুরুতেই তীব্র পানি সংকটে ঝালকাঠি পৌরসভার ৩,০০০ বাসিন্দা। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। শিগগিরই ব্যবস্থার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।